২০১৩ সালের ৫ই মে ঢাকা শহর দখল করে সরকার পতন ঘটানোর যে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে সমাবেশ করেছিল, সেখানে মিথ্যা হত্যার গল্প সাজিয়ে এখন নতুন করে আটক সাংবাদিকদের আসামি করার পায়তারা করছে ইউনূস সরকারের তৈরি এবং তারেক রহমান সরকারের আওয়ামী লীগ নিধনের সবচেয়ে বড় অস্ত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭১ টিভির মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা নাকি এই তথাকথিত শাপলা গণহত্যার প্রেক্ষাপট তৈরিতে সহযোগিতা করেছে। আর আওয়ামী লীগ নেতা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নাকি এই তথাকথিত গণহত্যাকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যেখানে শাপলায় কোনো গণহত্যা তো দূরের কথা, হত্যাকাণ্ডই ঘটেনি, সবই কাল্পনিক লাশ, শুধুমাত্র প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য রেডি করা হয়েছে। সেখানে আবার সাংবাদিকদের আটক, আসলে এমনিতে আটক থাকা এই সাংবাদিকদের আরো বহুদিন আটক রাখাকে বৈধতা দেওয়ার জন্যই করা হচ্ছে। একটু পিছনে ফিরে তাকাই চলুন। তাকালে আপনি দেখতে পাবেন যে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যাদেরকে জড়ো করা হয়েছিল তারাই মূলত ২০২৪ সালের তথাকথিত গণ অভ্যুত্থান বা তথাকথিত জুলাই বিপ্লব সংগঠিত করা জুলাই সন্ত্রাসী। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভেতর বিদেশি এজেন্টরা আজকের মতো এতটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি বলে রাষ্ট্র দখলের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতার প্রতিশোধ নিতে সেদিন যে মিথ্যার বেসাতি ছড়ানো হয়েছিল তা আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সে সময় ক্ষমতার বাইরে থাকা একটি বৃহৎ রাজনৈতিক দল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দাবি করেছিল শাপলা চত্বরে ২.৫ থেকে ৩ হাজার মানুষকে হত্যা করে ট্রাক ভর্তি করে লাশ গুম করা হয়েছে। সেই দলটি এখন ক্ষমতায়, বিএনপি। আজ সেই একই বিএনপির তারেক রহমানের সরকার, মানে যাকে আমি ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে বলি, তাদেরই নিয়ন্ত্রণাধীন এই ট্রাইব্যুনাল বলছে সারা দেশে নিহতের সংখ্যা মাত্র ৫৭ থেকে ৫৮ জন। সারা দেশে, শাপলায় শুধু নয়। অন্যদিকে সে সময় মানবাধিকারের লেবাসধারী এক ব্যক্তি ৬১ জনের যে ভুয়া তালিকা প্রকাশ করেছিলেন, ফরেনসিক তদন্তে যার কোনো ভিত্তিই মেলেনি, সেই মিথ্যাচারের পুরস্কার হিসাবে তাকে দেওয়া হয়েছিল ইউনূস সরকারের বড় একটি পদ। ৩,০০০ থেকে নিহতের সংখ্যা জাদুকরি কায়দায় ৫৮তে নেমে আসার এই নির্লজ্জ হিসেব নিকাশ প্রমাণ করে যে ইতিহাস বিকৃতির রাজনীতি কতটা নগ্ন ছিল, কতটা নগ্ন এখনো আছে। এই মিথ্যাচারের সবচেয়ে বড় শিকার দেশের স্বাধীন সাংবাদিকতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আনা হচ্ছে আন্তর্জাতিক ফৌজদারি আইনের ইতিহাসে, তা এক নজিরবিহীন এবং হাস্যকর ঘটনা। সাংবাদিকতার সাধারণ কাজ, যেমন কোনো চরমপন্থী গোষ্ঠীর সমাবেশ সম্প্রচার করা, তাদের নারী বিদ্বেষী বা প্রগতি বিরোধী দাবির সমালোচনা করা, কিংবা স্টুডিওতে বসে ঘটনার বিশ্লেষণ করা, এমনকি ৭১ টিভির নাদিয়া শারমিন যখন সংবাদ সংগ্রহ করতে যান তাকে যেভাবে পেটানো হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা কখনোই মানবতা বিরোধী অপরাধ হতে পারে না। এমনকি তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে কোনো ঘটনার পর তার ভয়াবহতা গণমাধ্যমে কম করে দেখানো হয়েছে, তাহলেও সেটি কোনো আন্তর্জাতিক আইনি কাঠামোতেই অপরাধমূলক সম্পৃক্ততা নয়। এই ব্যাখ্যাটি দিয়েছেন কে? আমি নই। এই ব্যাখ্যাটি দিয়েছেন তাদেরই খুব ঘনিষ্ঠ জন এবং একসময় তাদের যার কথায় তারা উঠত বসত, সেই ডেভিড বার্গম্যান। তবুও এই ভিত্তিহীন অভিযোগগুলো তোলা হচ্ছে অত্যন্ত সুনির্দিষ্ট একটি রাজনৈতিক উদ্দেশ্যে। শাপলা চত্বরের ঘটনা নিয়ে যাদেরকে আজ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে তারা প্রত্যেকেই একসময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সোচ্চার ছিলেন। অবৈধ ইউনূস সরকার এবং তাদের দোসরদের এবং এই বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক পুনর্বাসন সম্পন্ন করা। এই পুনর্বাসনের পথে যারা কাটা হতে পারে, কাটা হয়েছিল, সেই প্রগতিশীল সাংবাদিক এবং বুদ্ধিজীবীদেরকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি বেসরকারি সংস্থা বা এনজিওর আয়োজনে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬। সুশীল সমাজ এই আয়োজনে ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। ডেইলি স্টারের সম্পাদক
মাহফুজ আনাম বক্তৃতা দিয়েছেন টিআইবির ইফতেখারুজ্জামান। যদিও এখানে আমি দেখিনি, আপনারা হয়তো দেখে থাকবেন, বদিউল আলম মজুমদারকে আমরা দেখিনি, আলী রিয়াজকে দেখিনি। হয়তো এটি একটি ভিন্ন প্ল্যাটফর্ম, সে কারণে তাদেরকে আমরা দেখিনি। মুক্ত এবং জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যম, এই গাল ভরা প্রতিপাদ্য নিয়ে দেশ বিদেশের শতাধিক সাংবাদিক, সম্পাদক এবং গবেষক সেখানে জড়ো হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? গত 21 মাসে দেশের সাংবাদিক সমাজের উপর যে নজিরবিহীন নির্যাতন চলেছে, তার সামান্যতম প্রতিফলনও এই বৃহৎ আয়োজনের প্রথম দিনে আমরা দেখিনি। পরিসংখ্যান বলছে বিগত 21 মাসে অন্তত 13 জন সাংবাদিক নিহত হয়েছেন, 449 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রায় 1200 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, এটিএন নিউজ, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 168 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 700 জনের প্রেস ক্লাব সদস্য পদ স্থগিত, অর্ধ শতাধিক সাংবাদিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং 47 জনের ব্যাংক হিসাব জব্দ করার মতো ভয়ঙ্কর ঘটনাগুলো যেন এই সম্মেলনের অংশ নেওয়া সুশীলদের কাছে কোনো বিষয় নয়। আন্তর্জাতিক সংস্থা সিপিজে যখন জানাচ্ছে যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সাংবাদিক কারাবন্দির দিক থেকে বাংলাদেশ আজ শীর্ষে, তখন 5 তারকা হোটেলে বসে এসব তত্ত্বকথা আর তদন্তমূলক সাংবাদিকতার বুলি আওড়ানো আসলে খুবই হাস্যকর। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট যখন কারাবন্দী সাংবাদিকদের মুক্তি চেয়ে বলছে ইউনূস সরকার সাংবাদিকদের উপর চরম নির্যাতন চালিয়েছে এবং দেশের ইতিহাসে এত বড় সংখ্যক সাংবাদিকের নামে মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের নজিরবিহীন খারাপ উদাহরণ স্থাপন করা হয়েছে, তখন কনফারেন্সের এই নীরবতা, এই আন্তর্জাতিক কনফারেন্সের এই নীরবতা প্রমাণ করে যে এসব আয়োজন কেবলই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি ভালো ছবি দেখানোর মেকি চেষ্টা কিংবা বিদেশি ফান্ডের জাঁকজমকপূর্ণ ব্যবহার। সহকর্মীরা যখন কারাগারে মিথ্যা মামলায় জর্জরিত হাজারো সাংবাদিক যখন মানসিক এবং অর্থনৈতিক চাপে পিষ্ট, তখন নিপীড়িতদের পক্ষে না দাঁড়িয়ে কেবল মুক্ত সংবাদ মাধ্যমের তাত্ত্বিক আলোচনা। আপনাদের লজ্জাও লাগছে না? লজ্জা তো লাগার কথা। আওয়ামী লীগের 17 বছর নিয়ে ইফতেখারুজ্জামানের মতো এনজিও জীবীরা, এমনকি ডেইলি স্টার সম্পাদকও বিরাট কথা বলেছেন, অথচ তারা এই কথাটি বলতে পারছেন না যে শাপলা চত্বরের হত্যাকাণ্ডই যদি না ঘটে থাকে, আরেকটি টিভি চ্যানেলের সাংবাদিক কিভাবে সেখানে গণহত্যার উস্কানি দিতে পারে? তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের ছাড়াই কেন 2 বছর ধরে তাদেরকে আটক রাখা হয়েছে? এসব প্রশ্ন তোলার ব্যাপারে কেউই যেন আগ্রহী নয়। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের কাজ হলো চরমপন্থা, ধর্মান্ধতা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা। 2013 সালে হেফাজত ইসলামের আড়ালে জামায়াত শিবির যে তাণ্ডব চালিয়েছিল, ব্যাংক লুটের চেষ্টা করেছিল, রাস্তায় গাছ কেটে জনজীবন অবরুদ্ধ করেছিল এবং পুরো নগরবাসী বা পুরো ঢাকাকে জিম্মি করে ফেলেছিল, প্রকাশ্যে নারী সাংবাদিকদের লাঞ্ছিত করেছিল, সেই সত্য প্রচার করা কি কোনো অপরাধ? যদি তা অপরাধ না হয়, তবে কেন আজ সাংবাদিকদের ফাঁসির দড়ির ভয় দেখানো হচ্ছে? উত্তর একটাই, ভয়াবহ এক প্রতিশোধের রাজনীতি করছে এই সরকার, তার আগের ইউনূস সরকার এবং তার সঙ্গী সাথী জামায়াত, এনসিপি, গং। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কলম ধরার যে স্পর্ধা এদেশের সাংবাদিকরা দেখিয়েছিলেন বা দেখিয়ে চলেছেন, তার চরম মূল্য এখন তাদের চোকাতে হচ্ছে। প্রতিহিংসা পরায়ণ এই শাসন ব্যবস্থা যদি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাংবাদিকদের উপর এমন কারণে অকারণে মামলার খড়গ ঝুলিয়ে রাখে, তবে এদেশে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মৃত্যু অনিবার্য। আসলে মৃত্যু ঘটে গেছে। এসব আন্তর্জাতিক সম্মেলন, আন্তর্জাতিক কনফারেন্সে যতই গালভরা কথা বলা হোক না কেন, বাংলাদেশে সাংবাদিকতা মারা গেছে। আর সাংবাদিকতা যখন মরে যায়, তখন উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, যুদ্ধাপরাধীদের যে চরম উত্থান ঘটে, রাষ্ট্র ক্ষমতা তারা দখল করতে পারে এবং তাদের ভাষাই যে রাষ্ট্রের একমাত্র ভাষা হয়ে ওঠে, তা আপনি যদি এখনো না বুঝে থাকেন, আপনাকে আমি বোঝাতে পারবো না ভাই। দুঃখিত। ভালো থাকবেন সবাই।